সাদাকে সাদা বলতে হবে এবং যেটা কালো সেটাকে কালো বলতে হবে। জামাতে ইসলামের কাছে কি কাবা শরীফ ইজারা দেওয়া হয়েছে? ভাই যেটা বললো কাবা শরীফ, সেটা কাবা শরীফ না, ইসলামের ইজারাদার কেউ না। জামাত ইসলাম কেন, ইসলামের ইজারাদার কেউ না, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। পৃথিবীর সমস্ত যে নামাজের সিস্টেম, এই নামাজের সিস্টেম কি জামাতের কাছে বন্ধক দেওয়া হচ্ছে যে জামাত না করলে নামাজ পড়া যাবে না? কত বড় সে, মানে এটা এই জন্য আমি তাদেরকে বলি কি বুদ্ধিজীবী বলি না, তাদেরকে কি বলি জানেন, জুলাই সনদ বাস্তবায়ন না হয় লাভ টাকার, লাভটা ওপারের। শেখ মুজিবুর রহমান যখন 10 তারিখে বাংলাদেশ আসছেন তখন এয়ারপোর্টে নজরুল ইসলাম সাহেব কানে কানে বলছে এই আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই, মানে উনি জানেন না যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়েই শুরু করি। প্রশাসন আপনাদের দিকে হেলে পড়েছে, বেশ কয়েকদিন থেকে এই আলোচনাটা শুনতে পাচ্ছি। তো আসলে কি করেছে আপনাদেরকে জিতে আনার জন্য কাজ করছে? সোর্সটা হচ্ছে যে জামাত ইসলামের কালকে নির্বাচন কমিটির একটা বৈঠক হয়েছে, সেখানেও বলা হয়েছে যে প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে। এর আগেও আব্দুল্লাহ তাহের ঠিক 2 দিন আগে এমনটা অভিযোগ করেছেন যে আসলে এই প্রশ্ন তুলেছেন যে এই সরকারের আসলে মানে নিরপেক্ষ নির্বাচন করার মানে অবস্থা আছে কিনা, এবং ইঙ্গিত করা হচ্ছে যে আসলে বিএনপির প্রতি। আজকে নাহিদ ইসলাম নিজেও বলছেন যে প্রশাসন একটি দলের প্রতি হেলে পড়েছে, এবং আরো এনসিপি নেতারা কয়েকদিন থেকে বলছেন, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ বা আরো অনেকেই বলছেন যে প্রশাসন কেবলামুখী একটা দলের মানে অফিসের দিকে কেবলা করে তারা কাজ করছে। তা আপনি এটাতে মানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি আপনাকে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপতি সেক্রেটারি মুসাব্বিরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এই সরকার যাতে কোনো বিপদে না পড়ে এই জন্য আমরা এটা নিয়ে কোনো ঝামেলা করি নাই। আমরা শুধু বলেছি যে এটা খুঁজে বের করেন, তারপরে বলেছি যে সরকারকে বিপদে ফেলানোর জন্য একটি আততায়ী গোষ্ঠী এই কাজ করছে, নাকি নির্বাচন যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আপনারা বলছেন এটা বিচ্ছিন্ন। সালাউদ্দিন হতে পারে। বাট এর আগেও আমাদের অনেক নেতাকর্মী বিভিন্নভাবে আততায়ীর হাতে নিহত হচ্ছে, আমরা সরকারকে ওইভাবে কোনো দায়ী করি নাই। আসুন, আপনার সেকেন্ড যে বিষয়টা, সরকার হেলে পড়লে আজকে মুসাব্বিরের খুনিদেরকে বের করে ফেলার কথা ছিল। আমরা আপনাকে বলি যে আমরা সরকারকে বলেছি যে নির্বাচনের যে প্রশ্নে যে বিভিন্ন জায়গায় যে ডিসিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এসপিদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এইগুলা যদি জামায়াতে ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তাহলে তারা বলুক, সেই ডিসি এসপি পাল্টে দেওয়া হবে। আমাদের কোনো চয়েস নাই, আমরা কোনো চয়েস দেই না এই বিষয়ে। এবং আপনি চেয়ে দেখুন যে নির্বাচনে ধর্মের ব্যবহারের কথা নিষেধ রয়েছে। তো আজকে আমি আপনাকে বলতেছি, আমি এখন ইচ্ছা করলে আপনাকে শোনাতে পারি যে জামাত ইসলামের একজন, আমার ভাইয়ের বাড়ি তো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের একজন ক্যান্ডিডেট বলছেন যে নামাজও পড়বেন, বিএনপিও করবেন, হজও করবেন, বিএনপিও করবেন, তা তো হবে না। আরেকজন বলছেন যে বিএনপি করলে কোরআনের মাহফিল করা চলবে, তাদের জন্য তারা কোরআনের মাহফিল শুনতে পারবেন। আচ্ছা, এই যে কথাগুলি, এগুলি তো আমি যদি এক প্রত্যুত্তরে জানাই যে ভাই, জামাত ইসলামের কাছে কি কাবা শরীফ ইজারা দেওয়া হয়েছে? বাংলাদেশ, পৃথিবীর সমস্ত আমাদের
আমাদের যে উম্মা, ইসলামী উম্মা, কাবা শরীফ কি জামাত ইসলামের কাছে ইজারা দিয়েছে? জামাত ইসলাম না করলে হজ করা যাবে না? পৃথিবীর সমস্ত যে নামাজের সিস্টেম, এই নামাজের সিস্টেম কি জামাতের কাছে বন্ধক দেওয়া হচ্ছে যে জামাত না করলে নামাজ পড়া যাবে না? তো এই যে ঘটনাটা আমরা আপনাকে বলছি, আমরা এইটা এই পরিসরে বলছি, আপনার পরিসরে বলছি, কিন্তু আমরা টেলিভিশনে বলছি না। আমার শাহরিয়ার ভাইয়ের সাথে আহ বেশ অনেকগুলো টক শো হলো, বেশ এই তো তো আমাদের সাথে আহ, কোনো ঝামেলা হয়নি। এবং আমি আপনাকে বলি যে আইনের মধ্যে যদি এবং মিনিমাম নর্মস এর মধ্যে যদি কেউ আলোচনা করে, তাহলে সেখানে কোন ঝামেলা হওয়ার কথা না। এখন যে অন্যান্য যে ঝামেলাটা হচ্ছে, আপনি দেখুন যে নির্বাচন কমিশন তারেক রহমানের যে 17 বছর পর দেশে ফেরা, এই উপলক্ষে যে নেতা কর্মীদের প্রচুর ডিমান্ড ছিল যে উত্তরাঞ্চলে তার যারা তার যারা পূর্বসূরি আছেন, বংশধর আছেন, তাদের কবর জিয়ারতের জন্য তিনি বগুড়া যাবেন, উত্তরাঞ্চলে যাবেন। তো এর মধ্যে আপনি জানেন যে এই 17 বছরের মধ্যে তারেক রহমানের বড় খালা খুরশিদ জাহান হক মৃত্যুবরণ করেছেন। খুরশিদ জাহান হকের দিনাজপুরের বাসায় তার যাওয়া উচিত। তারপর তার নানু মৃত্যুবরণ করেছেন, তো তৈয়বা মজুমদার। তো নির্বাচন কমিশন বলছে যে না, আপনি 22 তারিখের আগে যাবেন না। আপনি বলেন, তারেক রহমান তো শুনেছেন, তারেক রহমান নির্বাচন কমিশনের এই অনুরোধকে তিনি অনার করেছেন, বলছেন ঠিক আছে, এত বছর যখন গিয়েছে 22 তারিখের পরেই যাবো, অসুবিধা কি? তো এই জন্য আমি বলছি যে, আর প্রশাসন হেলে পড়ার যে বিষয়টা আপনি যেটা বলছেন, প্রশাসন হেলে পড়া প্রশাসনের যে কোনো জায়গাকে তারা নোট নিয়ে বলুন যে এদের আচরণ হেলে গেছে, এদেরকে একটু বদলিয়ে দেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুনি শাহরিয়ার ভাইয়ের কাছে কি প্রমাণ আছে, তথ্য আছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ব্যারিস্টার শাহরিয়ার, আপনি অবশ্যই ওনার কথার উত্তর দিবেন আসলে প্রশাসন কিভাবে হেলে পড়েছে। আজকেও আপনার একটা বক্তব্য শুনলাম, সেখানেও আপনি প্রশাসনের কথা বলছিলেন, ভোট বাক্স কিভাবে ভরে দিতে পারে একজন লোক সেটাও বলছিলেন। তো সেখানে মানে যে প্রশাসনের যে পরিবর্তনটা হয়নি সেটার ব্যাপারে আপনি কথা বলছিলেন। তো সেটা কি প্রমাণ করে আসলে এই প্রশাসন বিএনপির হয়ে বা বিএনপি ক্ষমতায় আসবে, এটা কিভাবে আসলে নিশ্চিত হবে প্রশাসন? তো এবং আপনারাও বা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এই প্রশাসন কনফার্ম হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আনবে, বা প্রশাসনের লোকজন আসলে সবাই বিএনপির? আবার আওয়ামী লীগের কথাও আপনি বলছিলেন যে আওয়ামী লীগের কোনো কিছুই পরিবর্তন করা হয়নি 15-16 মাসে। তো আসলে প্রশাসন কার, মানে বিএনপি নাকি আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং ঠাকুর ভাই আছেন, আপনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথম একটা জিনিস কি, সাদাকে সাদা বলতে হবে এবং যেটা কালো সেটাকে কালো বলতে হবে। ঠাকুর ভাই যেটা বললেন যে আমি এটা জানি না, সত্যি শুনিনি, যদি এটা বলে থাকে চাঁপাই নবাবগঞ্জে এরকম কথা, আমি নিজে এটা নিন্দা জানাচ্ছি, একদম সরাসরি বলতেছি, এটাকে নিন্দা জানাচ্ছি। যেমন আমি আজকে এক জায়গায় রংপুরে একটা ঘটনা হয়েছে, সেখানে বলছে যে কি মানে কোরবানির কথা বলছেন, সরে দাঁড়ানো, নির্বাচন থেকে সরে দাঁড়ানো হচ্ছে বড় কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এটা আজকে না, ওই যখন রোজা পূজাও এক করছে তখন আমি বলছি এটা কোনোদিন কোনো মুসলমান বলতে পারে না। এবং আমি আপনি যেটা বলছেন যে জামাতে ইসলাম করলে জান্নাতের প্রথম সারিতে থাকবে, সেটা না, আচ্ছা বলে দিচ্ছি, একটা একটা করে শেষ করি তারপর বলছি। তো প্রথম কথা হলো যে ঠাকুর ভাইকে সম্মান করে ঠাকুর ভাই যেটা বললেন সেটা হচ্ছে, যদি এই ধরনের স্টেটমেন্ট কেউ মেড করে থাকে এটা ঠিক না। দ্বিতীয় কথা, আর একটা কথা আসে যে ঠাকুর ভাই যেটা বললো কাবা শরীফ, কাবা শরীফ না, ইসলামের ইজারাদার কেউ না। জামাত ইসলাম কেন, ইসলামের ইজারাদার কেউ না, কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আর এই নৈতিক দায়িত্বটা এদেশে শিখাই দিয়ে গেছে কে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
উনি প্রথম আমাদের কনস্টিটিউশন, আমরা যে 90% মানুষ মুসলমান, এই মুসলমানের প্রথম জিনিসটা কি? আমার বিশ্বাস। সেটা কিসে? বিসমিল্লাহির রহমানির রহিম উনি ঢুকাই দিয়ে গেলেন কোথায়? কনস্টিটিউশনের মধ্যে। দ্বিতীয়টা কি করলেন তিনি? যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই জিনিসটা উনি কোথায় ঢুকালেন? কোরআন শরীফের। কোরআন শরীফ বলতেছে এইটাই একটা মুসলমানের এবং কোরআনের মূল কথা, আল্লাহর উপর সমস্ত আস্থা ও বিশ্বাসটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকেও উনি কনস্টিটিউশনের মধ্যে ঢুকালেন, যেটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাদ দিয়ে দিলেন আওয়ামী লীগ। সো আমরা একটা ক্যারেক্টার দেখতে পাইলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এনারা ইসলামের বিরুদ্ধে যে কোনো ধরনের, সেটা হোয়াট এভার ফর্ম ইট ইজ, যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ তারা করেন নাই। এবং এই কারণেই আমার কাছে, আমি বিশ্বাস করি এবং আমার যতখানি লেখাপড়া তাতে 91 সালে জামাত ইসলামের সাথে তাদের জোট, মানে জামাত ইসলামের সমর্থন গ্রহণ এবং 2001 সালে জোট গঠন করে সরকার পরিচালনা, এটার অন্যতম একটা ভিত্তি ছিল যে ইসলামকে রক্ষা এবং ভারতে আধিপত্যবাদের বিরোধিতা করা। এবার আপনার কথায় আসি, আমার একটা কথা প্রসঙ্গে আপনি বলছেন, শোনেন, এখানে আমরা 3 জনে আছি, আমরা সবাই জান্নাতে, কে জান্নাতে যেতে চায় না? এবং আমার বোধহয় একটা বক্তব্য আপনারা শুনছেন, আমি বলছি যে ইসলাম কায়েম করা, ইসলামী রাষ্ট্র কায়েম করা, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্বটা এই কারণেই পালন করতে হবে কারণ আমি মারা গেলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? মান দিনুকা, তুমি দিন কায়েমের জন্য পৃথিবীতে কি করে আসছো? আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি জামাত ইসলাম করছো, না তুমি ইসলামী ঐক্যজোট করছো, না বিএনপি করছো। আমাকে জিজ্ঞাসা করা হবে কি, যে তুমি দিন কায়েমের জন্য চেষ্টা করছো কিনা। দেখেন ওনার মহাসচিবকে আমি একদম শ্রদ্ধা সহ, ওনার ঠাকুরগাঁওয়ারি, উনি প্রথমে বলছিলেন যে ইসলাম ব্যবস্থা কায়েম করার কোনো সুযোগ নাই, পরবর্তীতে কিন্তু উনি সেটাকে চেঞ্জ করে বলছে না, বিএনপি ক্ষমতায় গেলেও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে। সো ওনারা যদি করেন আর আমি করি আর আরেকজন করেন, ভাই কোনো অসুবিধা নাই, যে করবে আমাদের সবারই টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, সেটা জামাতে ইসলাম না অন্য কেউ না। এই যারা মানে এই ধরনের কথা বলে, যারা কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। এবং আজকে আমিরে জামাত সৌদি আরবে একটা বক্তব্য দিচ্ছেন, সেখানে দেখেন যে হিন্দ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলিজা চিবিয়ে খাইছিলেন, তাকেও কিন্তু ইসলামে নিয়ে আসা হয়েছে। তারপরে আবু সুফিয়ানকে নিয়ে আসা হয়েছে। তারপরে ঠাকুর ভাই আপনারটা মিউট করা আছে। না এই কারেকশন করি, আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা, হিন্দু মহিলা না, হিন্দার কথা বলছি, হিন্দার কথা হিন্দাই বলছে, হিন্দি বলিনি, হিন্দু মহিলা বলিনি, হিন্দাই বলছি। তারপরে যে সাহাবী, মানে পরবর্তীতে বিখ্যাত সাহাবী হলেন উনি, যে মানে ত্রিশূল দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিলেন, সেই পরবর্তীতে যে মানে ভণ্ড নবী তাকে হত্যা করেছিলেন। সুতরাং এখানে আমি আপনি বলতেই পারবো না যে কে কবে কিভাবে আল্লাহ কাকে হেদায়েত দান করবে, কিন্তু আমরা একটা সবসময় বলতেছি মুসলমান হিসাবে আমাদের সবার দায়িত্ব কি ইসলাম কায়েম করতে চায়। এটা না চাইলে আমি বেহেশত আশা করতে পারি না। সো বেহেশত আমরা সবাই চাই এবং ইসলাম কায়েম করাটাও আমরা সবাই চাই, এটা সবাই চাই, মানে সমস্ত মুসলমানের চাওয়া উচিত। অনেকে না চাইতে পারে, সেটা তাদের ব্যাপার। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বললাম, যে ভাইয়ের কথা, যে প্রশাসন তুমি কার, দ্বিতীয় কথা হলো প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে না হেলে পড়েনি, আমি এই জায়গায় যাব না। আমার কাছে, আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি, এই প্রশাসন এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলতেছে। আমি কিন্তু কখনোই বলিনি কোনো জায়গায় যে বিএনপির প্রেসক্রিপশনে এই সরকার চলতেছে, এই প্রশাসন বিএনপির প্রেসক্রিপশনে চলতেছে। কারণ কি বলে দিচ্ছি, বিএনপি এবং জামাতের মধ্যে এই প্রশাসন চাচ্ছে একটা বিভেদ। তাহলে তাদের কি অ্যাচিভমেন্টটা কার? ধরেন বিএনপি আর জামাতের মধ্যে যদি বিভেদ হয়, দেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, লাভটা কার? লাভটা ওপারের। এই সিম্পল ইকুয়েশনটা এদের বললে, ঠাকুর ভাই বললো না, আমি আর ঠাকুর ভাই দুজনে বুঝি বলেই আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। আর ইসলাম হচ্ছে মধ্যম পথ। এখন কেন এই কথাটা বললাম, দেখেন মাহমুদুর রহমান ভাই যে কথা বলছে তার আগে একটা কথা বলছিলেন, শোনেন। শেখ মুজিবুর রহমান যখন 10 তারিখে বাংলাদেশ আসছেন, তখন এয়ারপোর্টে নজরুল ইসলাম সাহেব কানে কানে বলছে, এই আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই।
মানে উনি জানেন না যে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে, সেজন্য কিন্তু উনি শপথ নেননি। উনি কোনো শপথ 10 তারিখে এসে নিলেন না। তাহলে একটা লোক যে নেতা, সে তো বলতে পারতো যে না, আমি হচ্ছে তোমাদের সবার নেতা, সমস্ত বাংলাদেশি মানুষের নেতা, আমাকে কেন ক্ষমতা যেতে, আমাকে তো মানুষ হৃদয়ের মণিকোঠায় স্থান দিবে। উনি কিন্তু সে জায়গায় যায়নি। কেন যেতে পারেনি, সেটাকে ধারণই করতে পারেন। দ্বিতীয় কথাটা, 25শে মার্চ তিনি স্বেচ্ছায় হোক আর তাকে অ্যারেস্ট করে হোক, এই বিতর্ক না দিয়ে, এটাই সত্যি কথা, তাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সে আত্মসমর্পণ করছে, তাকে পাকিস্তান নিয়ে গেছে। সে যুদ্ধ 9 মাসে কি হয়েছে সে জানেন না। তাকে যখন দিল্লিতে নেমে সে দিল্লিতে যেটা ব্রিফ শুনলেন, এবং সেই শুনেই কিন্তু সে এই দেশে পদার্পণ করলেন। মাহমুদুর রহমান ভাই এই পর্যন্ত বলে তারপর বলতেছেন যে আজকে আপনাকে যারা, আপনি একটা জিনিস দেখেন, আমি একটু আগে প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসেছি। ডেইলি স্টার যেদিন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেদিন তারা লিখছে কি, আদালত অবমাননা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওই বাড়ি দখল করেছিল বেগম খালেদা জিয়া। আজকে সেই লোকটাই কি বড় বড় বক্তৃতা দিচ্ছে জনাব তারেক রহমানের ওখানে। কি বক্তব্য দিলেন উনি, যে পানি একদিন আর পানি খুঁজে পাওয়া যাবে না, বুড়িগঙ্গা নদী, শীতলক্ষা নদী সব পলিউটেড হয়ে গেছে। কত বড় সে, মানে এটা, এই জন্য আমি তাদেরকে বলি কি, বুদ্ধিজীবী বলি না, তাদেরকে কি বলি জানেন, বলবো না, থাক, এগুলো বললেই সমালোচনা হচ্ছে। কি সে তো এই কথা বলতে পারতো যে পানি 75 সাল থেকে না 71 সাল থেকে ভারত সমস্ত পানি তুলে নিয়ে চলে যাচ্ছে, আজ তিস্তা শুকিয়ে গেছে, আজকে পদ্মা শুকিয়ে গেছে, যমুনা শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করতে হবে। এই ইন্ডিয়ার যে অন্যায্যতা, এই অন্যায্যতার কথা উনি ওখানটা বলতেছেন কি, প্রশ্নটার উত্তরটা কি, মেঘনা থেকে পানি নিয়ে আসা হচ্ছে, একসময় তো মেঘনা নদীও পলিউটেড হয়ে যাবে, ঢাকা মানুষ 3 কোটি লোক বসবাস করে, পানি কোথায় পাওয়া যাবে, পানি না খেয়ে মারা যাবে। আরে পানি তো মেন সমস্যা করতেছে ভারত। তুমি ডেইলি স্টারের সম্পাদক, তুমি এটা জানো না? তুমি বলতে পারত না যে আপনারা ক্ষমতায় গেলে তিস্তা পানি শেয়ারিং এর কি হবে, গঙ্গার পানি চুক্তির কি হবে? উনি কিন্তু সেটা বলেননি। সেই জন্যই বলা হচ্ছে যে এই জ্ঞান পাপীরা এমন ভাবে আপনাকে প্রশ্ন করবে, সে প্রশ্নকে আপনাকে তেল মারার জন্য। আরেকজন, আমি পত্রিকার সম্পাদকের কথা বলতে, মানব জমিনের সম্পাদক, উনি বললেন কি, এই দেখেন আমি নিয়ে আসছি, ওনারাই 2007 সালে বলছেন তারেক জিয়াকে খাম্বা তারেক, ওনারাই বলছেন এই ছেলে আর মা মিলে দেশটাকে ডুবাইছে, সেই জন্য দেশ রক্ষা পাইছে কারা আন্ডারে এসে, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন আন্ডারে এসে। এই বিশ্বাসঘাতকগুলো আজকে বলতেছে কি, জাতি ওয়েট করে আছে আপনি কখন ক্ষমতা নিবেন। এই যে তেল মারা রাজনীতি, আমি সেজন্য তখন বলছি যে ঠাকুর ভাই তেল মারে না, আমিও মারি না ভাই। আমাদের কথা নাম্বারটা সবার আগে শোনেন। আমি সারা জীবন ছোটবেলা থেকে একটা গান সবচেয়ে পছন্দের ছিল জানেন, শাহনাজ রহমতুল্লাহর যত গান আছে তার মধ্যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। আমার বাবা একদিন বললো, জানো তুমি, এনাকে কিন্তু গান গাইতে দিত না 71 থেকে 75 সাল পর্যন্ত। 71 সাল থেকে 75 সাল পর্যন্ত শি ওয়াজ ব্যান। এবং এই ভদ্রমহিলার কণ্ঠে হচ্ছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ আমার। দেখেন, জীবন দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রমাণ করে দিচ্ছেন দেশ সবার আগে। যে দেশ যদি সবার আগে হতে চায়, এই দ্বারা আরো একটা জিনিস বলি, আমার সাথে ঠাকুর ভাই একমত হবেন, সেদিন এই 71 টিভি গত 15 বছরে এদেশের যে কি ক্ষতি করে দিয়ে গেছে সেটা আমি আপনি সবাই জানি। 71 টিভির মালিক কে জানেন? মেঘনা গ্রুপ। সে ওইখানে যে তারেক রহমানের পাশে বসে থেকে এমন একটা ভাব যে আমি এই 15 বছর আপনার জন্য ওয়েট করেছিলাম। এটা ইন্ডিকেশন কি দেয় জানেন? ইন্ডিকেশন দেয় এই যে এরা সিন্ডিকেট করে বাজার দখল করে আছে, এরা খুব আশা করে আছে যে তারেক রহমান কিছু ভুল টুল বুঝায় টুঝায় কোনোভাবে, ওরা ভাবতেছে এটা। কিন্তু আমি বিশ্বাস করি উনি অনেক ম্যাচিউর। এই ফাঁদে উনি হয়তো ওনাদের সাথে দেখা করছেন। আমার ব্যক্তিগত অভিমত হলে ভাই যে হ্যাঁ, সে রিকনসিলিয়েশনের জন্য তার বাবাও করে গেছে, সেও সবার সাথে দেখা করছে, কিন্তু সবার কথাটাকে এইভাবে নেওয়া যাবে না, কারণ এরা ট্রেটর। এবং এটাই মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছে। উনি নিচ্ছেন কিনা সবার কথা এভাবে,
আর 17 বছর উনি বাইরে ছিলেন বলে কি উনি আসলেই কিছু জানেন না? উনি তো না কন্টিনিউ ওনার না নেতাকর্মী। না ওটা উত্তর তো উনি নিজেই দিলেন যে মাহমুদুর রহমান ভাইয়ের ছবি আমার চোখের সামনে ভাসে। তার মানে মাহমুদুর রহমান ভাই বুঝাতে চেয়েছেন যে ফিল্ডের ব্যবস্থাটা আপনি আরো শোনেন। কার কাছ থেকে শুনবেন? এই ঠাকুর ভাইদের কাছ থেকে শুনবেন, যারা আপনাকে তেল না দিয়ে বলবে। আবার বুঝেন, যখনই আপনি একটা জায়গায় চলে আসবেন তখন ভাই তেল আমাদের সংস্কৃতি তো আমরা কি করতে পারবো না, এটাকে তো ভুলে আমরা বাঙালি, আমাদের এই বাংলাদেশি মানুষের একটা প্রথম চরিত্র সত্য কথাটাকে না বলে আপনাকে ছেকে ধরা এবং আপনাকে সত্যের কাছাকাছি যেতে না দেওয়া। সেজন্যই বললাম যে মাহমুদুর রহমান ভাই অন্যভাবে বলেননি, উনিও জানেন, কিন্তু প্রকৃত সত্যটা জানতে হবে। আমার দেশে কেন দেশনেত্রী বেগম খালেদাকে তিল তিল করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, উনি তো সে কথা বলছেন, কিন্তু ওই জেলখানায় জেলার কাছ থেকে তা শুনতে হবে যে কিভাবে পয়জনটা দিলেন। মূল প্রশ্নটা কি, 15 বছর শেখ হাসিনাকে কে ক্ষমতায় রাখছে? আজকে আরো দেখেন, মোদি চিঠি দিয়ে কেন বলবেন যে আপনার সাথে আমি ক্ষমতায় শেয়ার করতে চাই? বারবার যে কথা বলা হচ্ছে, ইন্ডিয়া মানে সাউথ ব্লকের পররাষ্ট্র নীতি হওয়া উচিত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের সরাসরি সম্পর্ক, কোনো পার্টিকুলার দলের সাথে না। উনি এই কাজটা করতেছেন কি বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভাগ করে নিয়ে আসতে চাইছেন। কেন উনি এই কথা বলবেন যে বিএনপি না, বাংলাদেশের যে সরকারই ক্ষমতায় আসুক, আগামীতে নির্বাচিত সরকার, তার সাথে ইন্ডিয়া কি করতে কাজ করতে প্রস্তুত। সে এখন পর্যন্ত এই স্টেটমেন্ট তো দেয়নি। তাহলে এই স্টেটমেন্ট যখন দিচ্ছে একজন পররাষ্ট্রমন্ত্রী এসে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা তার সাথে কাজ করতে প্রস্তুত, এটা কি আমাদের জন্য খুব ব্যথাদায়ক কথা না? কারণ জুলাইয়ের অভ্যুত্থান তো করছি কি আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তারপর বলেন প্রশাসনের কথা, দেখেন 15 বছরের এই প্রশাসন, ডিসি বলেন এসপি বলেন, নিয়োগ হয়েছে কার আমলে? আমার এক জুনিয়র আছে, ও দাঁড়িয়ে আছে বলে ও ফার্স্ট হয়েছে 2 বার এই জুডিশিয়ারিতে, তারপরে ওকে নিয়োগ দেয়নি। আমার আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে আমি জানি যাদের এই পরিবারে যেহেতু বিএনপির লোক আছে, সেই জন্য জামাত না বিএনপির লোক আছে বলে তাদেরকে বিসিএস এ নেওয়া হয়নি। তাহলে কিভাবে আপনি নিচের, তাহলে এরা সবাই হচ্ছে কি আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করবে, এবং এইভাবে নেওয়া হয়েছে তাদের কাছে। আপনি এই যে উদাহরণ দিলাম সেখানেও এখনো দিই, মাহমুদুর রহমান মান্নার বগুড়ারটা বাতিল হয়, ঢাকারটা এলাও হয় কিভাবে? আজকে যারা যখন অ্যাপিল শুনানি হয় তখন বলছে এটা ফ্লিমজি গ্রাউন্ডে কিভাবে এটা বাতিল করে। এখন এইটার মূলটা কি? মূলটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ইলেকশন কমিশন ইজ এ কনস্টিটিউশন বডি, কিন্তু এর ঢাল নাই, তরোয়াল নাই, কিছু নেই। কারণ এর কোনো কর্মচারী নাই, কিছু নেই। একে নির্বাচন করার জন্য রিটার্নিং অফিসারকে ডিসি। এবার আপনার একটা গল্প শুনে শেষ করে দিই, সেটা হচ্ছে আমার বাবা একসময় ক্ষমতার খুব কাছাকাছি ছিল। এরশাদ সাহেবকে কাজী জাফর আহমেদ বলতেছেন যে আপনার রাজনীতি সুন্দর করে ভালোভাবে করা উচিত। তখন এরশাদ সাহেব আর্মিদেরকে, আমলাদেরকে এবং ব্যবসায়ীদেরকে ডাকছিলেন। তখন এই আমলারা কি উত্তর দিছিলেন জানেন এরশাদ সাহেবকে? স্যার, আমি রিটার্নিং অফিসার, আমি ঘোষণা দিব কে জিতছে কে জেতেনি, ঘোষণা দিয়ে দিব, তারপর হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন যেতে যেতে 5 বছর পার, আপনার এমপিত্ব হয়ে গেল। আপনি দল করে কি করবেন? আপনি একটা কাজই করেন, আমাদেরকে আমরা ঘুষ খাওয়ার পারমিটটা দেন, আমাদের আর কিছু করতে হবে না। দ্যাট ইজ দ্য থিংস ফ্রম 86-88 সাল থেকে এই প্যাটার্নেই এই অ্যাডমিনিস্ট্রেশন চলে এসছে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশন এখনো এখানে আছে। সেই অ্যাডমিনিস্ট্রেশন দেখেন কিভাবে ম্যানিপুলেটিভ করবে। এখানে বিএনপি করার দরকার নাই, ওই অ্যাডমিনিস্ট্রেশনই ভাববে যে কাকে দিয়ে আমি কি করতে পারি, আমার ফায়দাটা নিতে পারি। ব্যবসায়িকরা কি চায়? করাপ্ট প্র্যাকটিস। আমাদের সিন্ডিকেট পুরো বাজারকে ধ্বংস করে দিচ্ছে, যে 10 টাকার জিনিস আমরা ঢাকায় কিনতেছি 50 টাকায়। তো এই সিন্ডিকেট, যে সিন্ডিকেট অভ্যস্ত আন্ডার ইনভয়েসিং এ, ওভার ইনভয়েসিং এ, সেই সিন্ডিকেটকে যদি আপনি ভাঙ্গার প্রতিশ্রুতি না দেন, তারা তো চাইবে যে কোনো মূল্যে, টাকা হোক, পয়সা হোক, মাসল পাওয়ার ইউজ করে হোক, যে দল তার পারপাস সার্ভ করবে তাকে নিয়ে আসতে। সেইখানে আমরা কখন দেখতেছি যে এই যখন এই ব্যবসায়িকেরা জনাব তারেক রহমানের কাছে গেলেন, উনি তো এই মেসেজটা দিতে পারতেন, এবং আমি আশা করি উনি দিবেন, আগামীতে অবশ্যই দিবেন, যে সিন্ডিকেট এবং চোরা কারবারি এবং এই যারা দেশের টাকা পাচার করো, তাদের কোনোদিন ঠাঁই বিএনপি সরকারের কাছে হবে না, যেমন আমার মার কাছে হয়নি, আমার বাবার কাছে হয়নি, আমার কাছেও হবে না। সুতরাং এই এই মানে প্রশাসনের হেলে পড়াটা আমি আপনি সবাই দেখতেছি, কিন্তু এই হেলে পড়াটার জন্য বিএনপিও না, জামাতও না, প্রশাসন নিজে নিজে হেলে পড়তে চাচ্ছে তাদের স্বার্থে।
এবং এই অতি উৎসাহী প্রশাসন কোনোদিন ভাই ফ্রি ফেয়ার ইলেকশন হতে দিবে না। কিন্তু ওই যে আমি ঠাকুর ভাইয়ের ওই কথার সাথে একমত যে একটা মার্ডার হলেও সেটাকে আমরা কি সহ্য করে নিচ্ছি, আমাদের ইলেকশন করা দরকার। একটা নির্বাচনী ট্রেনে বাংলাদেশ উঠছে, আমরা একটা ফ্রি ফেয়ার গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাব, সেটার জন্য অনেক কিছু সহ্য করতে হবে। সেই জন্য আমরা প্রোটেস্ট করতেছি, এ প্রশাসন ভালো মতো কাজ করতেছে না। আপনি আর একটা জিনিস দেখেন, সুরভির কথা আমি বারবার বলতেছি, একটা 17 বছরের মেয়ে একটা ম্যাজিস্ট্রেটের সামনে আসতো, তার ঠাকুর ভাই বুঝতে পারবে না যে ওই মেয়েটার বয়স কত? প্রথমে কি জিজ্ঞাসা করবে, এর এনআইডি কোথায়? যদি বলে যে না এনআইডি নাই, তাহলে আমার ডাউট হবে এনআইডি নাই মানে তাহলে এর বয়স তাহলে 21 বছর হয়নি। তখন কি চাবে? জন্ম নিবন্ধন চাবে। আপনি কিছুই চাইলেন না, আপনি 2বার রিমান্ডে দিয়ে দিলেন। আছে কি যে ইভেন জন্ম নিবন্ধন যদি না পায় তো তার স্কুল থেকে এসএসসি সার্টিফিকেট বলবে প্রডিউস করো। অত দূর নাই গেলাম ভাই, আপনি এটা দেখে আপনি 2বার রিমান্ডে দিলেন। দ্বিতীয় কথা, 17 বছর যার বয়স তাকে আপনি শিশু শোধনাগারে রাখতে হবে, জেলে রাখতে পারবেন না। আপনি 11 দিন জেলে রাখলেন। এই এই বলতেছি সরকার, মানে আমাদের আজকে তো কথা তুললেন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা জানে না? আইন উপদেষ্টা যে ম্যাজিস্ট্রেট এটা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন? যে পুলিশ 17 থেকে 21 করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন না? সেই জন্য আমরা বলতেছি যে এই লেভেল প্লেইং ফিল্ড কারো জন্য নাই। ওনারা কি চায়? লাস্টলি দেখেন, জাতীয় পার্টি তো এটাতে অ্যাডমিটেড যে তারা তো জাতীয় পার্টি কি? জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসর কিভাবে 167 জায়গায় তার নমিনেশন পেপার কি হয়, 167 তার নমিনেশন বৈধ হয় কিভাবে? বৈধ হয় কিভাবে? এবং এই ক্ষেত্রেও আমার যদি শক্ত অবস্থান না নেয় নির্বাচন কমিশন, তাহলে আমাদের এই স্বপ্নই থেকে যাবে। কিন্তু ইনশাল্লাহ আমরা সে চেষ্টা করতেছি এই বাংলাদেশে একটা সফল সুন্দর একটা ইলেকশন করার। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি উত্তর দিবেন। সাথে আমি যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে ধানের শীষে মানে জিতে আসলেই আসলে ধানের শীষের হাত ধরে আওয়ামী লীগ আবার ফেরত আসবে, এরকম অনেকেই বিএনপির অনেকেই বলছে বা অনেকভাবে প্রচারও হচ্ছে। আওয়ামী লীগও সেরকম মনে করে। আমরা দেখেছিলাম যে আজকে একটা হিন্দু মহিলা বক্তব্য রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগ আবার সহজে আসতে পারবে। তো এটা আপনার কাছে শুনতে চাই। আরেকটি বিষয় যে আজকেও তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, তারপরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড, নারীর উন্নয়ন, তারপরে হচ্ছে কৃষক কার্ড, প্রবাসী কল্যাণ এবং পানি সম্পদ ব্যবস্থা, স্বাস্থ্যের কথা বলছেন, শিক্ষার কথা বলছেন, কিন্তু দুর্নীতির ব্যাপারে কেন কিছু বলছেন না? এই দুইটা আমার প্রশ্ন, এবং শাহরিয়ার ভাইয়ের কোনো কিছু যদি আপনি উত্তর দিতে চান প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে তারেক রহমান আস্তে আস্তে সবগুলি বলবেন, একটা একটা করে ইস্যু তো, এখানে একটা একটা করে ইস্যু। আচ্ছা, আমি প্রথমত শাহরিয়ার ভাইয়ের সাথে কথাগুলোর সাথে ম্যাক্সিমাম জায়গায় একমত, কিন্তু একটু আলাদা জিনিস করি। ধরুন এই সরকার, আমরা বলছিলাম যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তো তারা বললেন যে সংস্কার সংস্কার বিচার বিচার গেল 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 গেল, তো বলে তারা দেন বিএনপি বললে একটা যৌক্তিক সময় মধ্যে নির্বাচন দেন। আজ থেকে 7-8 মাস আগে যেখানে আমরা বলতাম যে উই নিড ইলেকশন ফর ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, তো গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা দরকার ছিল, আজকে সেই নির্বাচনটা দাঁড়িয়েছে এমন এক জায়গায় যে শুধুমাত্র একটা সমূহ বিপদ থেকে রক্ষার জন্য দেশকে একটা নির্বাচন ইমিডিয়েট দরকার। 1, 12 ফেব্রুয়ারি নির্বাচন। নাম্বার 2 হচ্ছে যে অন্তত 3টা গভর্নমেন্টের আন্ডারে আমরা এখন শাসিত হই। একটা হচ্ছে বহির্দৃশ্যগত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আর একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অভ্যন্তরীণ সরকার, আরেকটা হচ্ছে জুট জার মুল্লুকতার, যেখানে যে যেমন বগুড়ায় মাহমুদুর রহমান মান্না, ওইখানে হয়তো মান্নার যে জাতীয় নেতৃত্বের আঁচ লাগে নাই, মান্নারটা ওইখানে বাতিল, ঢাকায় মান্নারটা বাতিল হয়নি।
তো এই যে 3 ধরনের সরকার আছে, এই 3টা সরকার থেকে অন্তত আমরা রেহাই পাওয়ার জন্য, অন্তত একটি সরকারের অধীনে শাসিত হওয়ার জন্য আমি মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। হাবিব ভাইরও একই প্রসঙ্গ, যে উনি অবশ্য বলছেন যে হাবিব ভাই যেটা বলছেন যে অন্যায়ভাবে যেটা মামলা করা হয়েছে সেই মামলাগুলো থাকবে না আওয়ামী লীগের। উনি ন্যায় অন্যায় বোঝেন কি? ওই হাবিব সাহেব আবার ওদিকে আরেকজন আছে কিশোরগঞ্জে, এনারা খুব প্রীতি এনাদের আওয়ামী লীগ সম্পর্কে, এরকম দুই একজন থাকে। তো সেটা তো আর বিএনপির মূলনীতি না। কথা হচ্ছে যে আইনের মধ্যে আইনকে আইনের মতো চলান, আর আইন যতক্ষণ চলতেছে সে বিষয়ে আমরা কোনো, আপনি যেমন ঠাকুর ভাইকে একটা জিজ্ঞাসা করেছে, আর ঠাকুর ভাই বলছে এই বিষয়ে আমার মন্তব্য করা উচিত না, কারণ এটা আইনের মাধ্যমে এক্সপোজড হবে কে এর পক্ষে কে বিপক্ষে। এবারে আসেন সংস্কার। শোনেন, জুলাই, এই 36শে জুলাই বা 5ই আগস্ট, এই ম্যান্ডেটটা কিন্তু খালি শাসন ব্যবস্থা পরিবর্তন না, শাসনতন্ত্রের পরিবর্তন। ম্যান্ডেটটা হচ্ছে শাসন ব্যবস্থা না যে হাসিনাকে ফেলে দিলাম আর একজনকে নিয়ে আসবো, এর জন্য এতগুলো সন্তান জীবন দেয়নি। এই সন্তানরা জীবন দিছে একটা এমন একটা ব্যবস্থা আমরা আনি যে ব্যবস্থায় আর কোনো মনস্টার আর কোনো ফ্যাসিবাদের তৈরি হবে না। যেমন করে বেগম খালেদা জিয়া 1996 সালে 12 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রের উৎকর্ষতা সাধন হয়েছে। এই জন্য এই সরকারের 3টা ম্যান্ডেট ছিল, একটা হচ্ছে সংস্কার, দ্বিতীয়টা ছিল বিচার, তৃতীয়টা হচ্ছে ইলেকশন। তো সংস্কারের বিষয় ঠাকুর ভাই আর আমরা এক কান আমরা জুলাই সনদে সাইন করছি, অতএব এই বিষয় নিয়ে আর কথা বলার আমাদের কিছু নেই। এখন জুলাই সনদটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এই সনদটাতে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। সেই জন্য এই বিষয়ে আর আমি কিছু বললাম না। তাড়াতাড়ি ইলেকশন করা, এবং সেই ইলেকশনের জন্য আমরা অনেক কিছু সহ্য করেও ইলেকশন করতেছি। তৃতীয় যে জিনিস নিয়ে আসলেন বিপুল চন্দ্র দাস। দেখেন, বিপুল চন্দ্র দাস যখন প্রথম দীপু চন্দ্র দাস, দীপু চন্দ্র দাস, সরি ভাই, দীপু চন্দ্র দাস কয়েকটা পেপারে নিয়ে আসলো ইসলামের কারণে, ইসলামের নবীজির বিরুদ্ধে সে কিছু বলছে, ওই জন্য তাকে পুড়িয়ে মারা হয়েছে, হুইচ ইজ বোগাস। তার মানে একটা শ্রেণী এদেশে মানে অপরাজনীতি, এই হলুদ সাংবাদিকতা করার জন্য তারা সবসময় কিন্তু জনগণকে উস্কে দিতে চায়, এবং যেটা ভারতের অনেক মিডিয়া খেয়ে ফেলে দিল, যে ওখানে সাম্প্রদায়িক ইয়া হচ্ছে। এখানে কোনো সাম্প্রদায়িকের কিছু ছিল না, সে একটা গার্মেন্টসে চাকরি করে সামান্য। সো দাদা মানে ভাই যে বললো দাদারা এরকম সাবজেক্ট গুলো চায়। আর আপনি একটা জিনিস দেখেন তো, আমি আবারও বলতেছি, এই ডেইলি স্টারকে পোড়ানা, ভাঙচুর করা, এই মাধ্যমে কোনদিন প্রতিবাদ হতে পারে না। যেটা মোশাররফ ভাই বলছে, আমিও বলছি, ইনকলাব মঞ্চ, আমাদের এরকম হাজার মঞ্চ তৈরি করতে হবে। কিন্তু কথা হলো, এই দীপুর দাসের জন্য ইন্ডিয়া যত সোচ্চার হলো, ইন্ডিয়া তো আমার হাদির জন্য সোচ্চার হলো না। ইন্ডিয়াতে আজ পর্যন্ত ও স্টেটমেন্ট দিল না হাদির খুনিকে কেন জায়গা দিচ্ছে, হুইচ ইজ অ্যাপারেন্টলি আপনি টেরোরিজমকে কি করতেছেন, ইনকারেজ করতেছেন, এক্সট্রিমিজমকে ইনকারেজ করতেছেন। আমার এখানে মানুষকে খুন করে ইন্ডিয়া চলে যাবে আর আপনি তাকে জায়গা দিবেন? এটা কি ধরনের মানবতা? আবার আজকে দেখলাম যে এটা পত্রিকায় আসলো যে পরিকল্পনাকারী তিনি আবার বাংলাদেশে আসছেন, বিয়ে করছেন, আবার চলে গেছেন। তো আমাদের ওই কথা বলতে, তার মানেটা কি? ইন্ডিয়ানের দ্বিচারিতা, সে এগুলো ইউজই করে হচ্ছে তার কি জন্য? সে বাংলা মোদি 16 ডিসেম্বর কেন টুইট দিল এটা তার বিজয় দিবস? তার মানে আমাদের দেশে স্টেবিলিটি, ভাই যেটা বলছে, আমরা ন্যায্যতা চাই। ভারতের মানুষের সাথে আমাদের কোনো রকম কোনো বিপদ নাই। দেখেন 36শে জুলাই নিয়ে কলকাতায় সমস্ত অভিনেত্রীরা নামেনি, মিছিল করেনি। হাদির জন্য খোদ ইন্ডিয়াতে ওই যে এমপি সাহেব, ওনার নাম কি, মুসলমান এমপি ব্যারিস্টার সাহেব, উনিও তো বিচার চাইছেন। তো কথা হচ্ছে দ্বিচারিতা ইন্ডিয়ার একটা স্বভাব, এই দ্বিচারিতা থেকে সরে আসতে হবে। এবং এই জন্য আমি খালেদা জিয়ার একটা কথা বলতেছি, কোট করে বলতেছি, আমার দেশের স্বার্থ আগে। এই স্বার্থের পরিপন্থী যদি কেউ কোনো কিছু করে, সে ইন্ডিয়া কেন, পাকিস্তান কেন, আর আমেরিকান কেন, সে আমার শত্রু। আমাদের কথাটাও তাই। আমরা ইন্ডিয়ার সাথে কোনোদিন, মানে সাউথ ব্লকের সাথে আমরা কোনোদিন কোনো বিষয়ে কি করতে চাবো না, কোন রকম বাক বিতন্ডি। কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ করতে, তারা আমাদের প্রভু না, তারা আমাদেরকে ভাবছে দিস, আমাদের যে স্বাধীনতা তাদের গিফটেড, এই ধারণাটাই ভুল। আমার লক্ষ্য মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করছে, এবং এটা তাদেরকে মেনে নিতে হবে। এবার আসেন, মব বলে একটা সংস্কৃতি তৈরি করতে চাচ্ছেন যারা, তার আগে একটু মনে করায় দিই, ডেইলি স্টার রুহুল আমিন ভাইকে যখন, একটা ক্যান্সারের লোক, তাকে যখন জেলখানায়
একটি ভুয়া মামলা দিয়ে মৃত্যুর কোলে ঢলে দিল, সেদিন তো ডেইলি স্টার কিছু বলেননি। যেদিন একজন জাজ সাহেব নিজেকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলল এবং যে বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা 10 বছর করে দিল, সেদিন তো বলেননি। যেদিন কনক সারোয়ার খালি জনাব তারেক রহমানের কি একটা বক্তব্য লাইভ প্রচার করার জন্য তাকে দেশ থেকে চলে যেতে হলো, তার বোনকে জঙ্গি বানায় আপনি কি করলে দিলেন, কারাগারে রাখলেন, এ নিয়ে তো আজ পর্যন্ত ডেইলি স্টাররা টুটা করে না। সো ডেইলি স্টাররা ভারতীয় আধিপত্যবাদকে দেশে কি করতে চায়, স্ট্যাবলিশ করতে চায়।